পাইনি। ব্যাপারটা ছিল আমাদের এখানে এই বছরটা 183 হচ্ছে। যে আগেকার এখানে বাইজি নাচ হতো। আমি কথা বলছি কেউ। সুপ্রভাত বন্ধুরা এবং সকলকে জানাই শুভ মহানবমী। নবমীটা বলতে একটু মন খারাপ হয়ে যায়, কারণ নবমী মানেই প্রায় শেষ। দুর্গাপুজো আসছে এই সময়টাই ভালো, শুরু হয়ে গেলে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আজকে সৌমিক এসছে, সৌমিককে আপনারা আগেও আমাদের ব্লগে দেখেছেন। আজকে যাচ্ছি শিবাঙ্গীদের বাড়ি চন্দননগর, সেই ব্যানার্জি বাড়ি যেটা নিয়ে আমাদের ব্লগ হয়েছিল। ঠিক ছিল সপ্তমীতে যাব, কিন্তু একটু প্ল্যানটা ওলট পালট হয়ে গেছে, তাই নবমীতে আছি। প্ল্যান আছে ফেরার সময় আবার শিবকৃষ্ণ দাবাড়িতে যাবো, তারপর মুদিয়ালিতে যাবো, অনেক প্ল্যান আছে। বেরিয়ে পড়ি, না তো লেট হয়ে যাবে। সৌমিক এসছে, চলো ওটা বড়। নবমী মানেই তো দুর্গাপুজো শেষ। আজকে থেকেই মন খারাপ শুরু। সকলকে জানাই শুভ মহানবমী। আর কি, আর একটা দিন ব্যাস। কালকে একটু মজা করা যায়, বাট কালকে হলেই পুজো। শুভ মহানবমী, আর কিছু সবাইকে শুভ নবমী। আর আমরা খেতে খেতেও ক্লান্ত। চলবে না। এসি চলবে বলতে আমার ব্যানার্জি বাড়ি চন্দননগরের। এখানে আগেও তো একটা ব্লগ হয়েছিল, আপনারা সকলে দেখেছিলেন। এবং সত্যি কথা কিন্তু আসা ঠিক ছিল হচ্ছে সপ্তমীর দিন, তো সেই জন্য ফাইনালি আমরা এখানে এসে গেছি। এবং আজকে এখানে ভোগ আছে, আমিষ ভোগ হবে। কিন্তু আজকে সময় নিয়ে খুব চাপ। সময় নিয়ে চাপটা হচ্ছে এটা যে আমাদের এখান থেকে আবার যেতে হবে হচ্ছে শিবকৃষ্ণ দাবাড়ি। এখানে এত সুন্দর আলপনা দিয়েছে, আমাকে রাতের ছবি পাঠিয়েছিল, বাট রাত্রিরে ড্রোন শটসগুলো নিলে খুব ভালো লাগতো। পুরো আলো জ্বলতো এখানে। এটা কি? এটা পায়েস। ভোগগুলো এখানে রাখা হচ্ছে না? হ্যাঁ, ভোগগুলো এখানে রাখা আছে, এখানেই বাড়া হবে। আচ্ছা আচ্ছা। এগুলো কি বাড়িতেই বানানো হয়? হ্যাঁ, একদম বাড়িতেই। চলো তোমাকে পরিচয় করে দেবো যে বানিয়েছে এগুলোর সাথে। আচ্ছা চল। উনি আমার দাদু হন। আমাদের ভোগের যাবতীয় রান্না উনি করেন। তোদের এটা ভোগ রান্না করার জায়গা? এটা আমাদের ভোগের ঘর। ও, কি কাকিমা খুশি তো সারপ্রাইজটা পেয়ে? দারুণ। এখনো ভোগ বানানো হচ্ছে। যা এটা নিয়ে নে। এখন ভোগ বাড়া হবে। আর এখানে একটা ব্যাপার হচ্ছে, এখানে কিন্তু আমিষ ভোগ, এবং সেটারও একটা গল্প আছে, সেটা শিবাঙ্গী আপনাদেরকে বলবে। ইনি হচ্ছেন আমাদের কর্তা বিধাতা। ইনি ছাড়া আমার দিদি, তো মানে আমাদের এনাকে ছাড়া পুজোটা মানে এ আর এর বাবা, মানে যিনি রান্না করেছেন উনি ওনারই বাবা।
পুরাতন ওং এত সম নারায়ণায় স্বাহা ওং নমঃ শ্রী বিষ্ণবে। আচ্ছা, উনি আমাদের কুলো পুরোহিত। হ্যাঁ, আচ্ছা তো বাপি কাকাই ভালো করে বলতে পারবে আমিষ কেন হয় সেই ব্যাপারটা। তো বাপি এখানে শুধু মা দুর্গার ভোগটা আমিষ হয় আর সব ভোগটা নিরামিষ হয়। কারণ যেহেতু বলিটা মায়ের এখানেই হতো। আচ্ছা সেই সেই দুর্গার পুজোটা অষ্টমীতেও বলি হতো, অষ্টমী সপ্তমী অষ্টমী নবমী। দাদু পরিমল দেখেছিল? বানার্জি তখন হতো 60-70 বছর আগে বছর 60-70 বছর আগে। বন্ধ হয়ে গেছে বলিদাতা। নবপত্রিকা স্নানের জন্য সব গঙ্গা বা নদীতে যাওয়া হয়, এদের নদীতে বা গঙ্গায় যাওয়া হয় না। এইখানে পেতলের গামলা আছে বড় সাবেকি গামলা, সেই গামলায় বসে নবপত্রিকা চান করা হয়। জমিদার বাড়িতে সব মহিলারা সব পর্দা নিষেধ ছিলেন না, সব বাইরে বেরোবেন গঙ্গার ঘাটে যাবেন, এইখানেই নবপত্রিকা স্নান হতো। ও, তাই এদের সেই জন্য। নবপত্রিকা আমরা দেখেন না, সবাই নদীতে বা গঙ্গায় যে কোনো পুষ্করিণীতে যায় নিয়ে যাওয়া হয়। হ্যাঁ, হ্যাঁ। যেখানে গঙ্গা থাকে না, নদী না থাকলে পুষ্করিণী পুকুর আছে। এখন তো বিয়েতেও হচ্ছে যে পুকুর যাই না হোক, হলে এখন ছোট আর জায়গা। আপনার এই বাড়িতে রীতি ওটা, এই বাড়িতে নবপত্রিকায় গঙ্গায় স্নান করতে হয়, এইখানে স্নান করানো হয়। সপ্তমী দেখ- তো এবার হোমযজ্ঞ হয়ে গেছে, এখন হচ্ছে ভোগের পালা। ব্যানার্জি পরিবারে চিরকাল মানে ইভেন অষ্টমীতেও এখানে বরাবর আমিষ ভোগ হয়। এবার কেন হয় সেটা উনি বললেন, আমি অতটা ডিটেলসে জানি না, কিন্তু আমি এইটুকু জানতাম যে এই জিনিসটা বললে আপনাদের অনেকের অনেক প্রশ্ন থাকবে, তো সেই জন্য আমি উনাকে বললাম ডাইরেক্টলি, উনি যতটা জানেন বললেন ব্যাপারটা। আজকের পুজো হয়ে গেছে, এখন আমাদের ভোগ খাওয়ার পালা, মানে প্রসাদ খাওয়ার পালা। আরতিও হয়ে গেছে, হোমও হয়ে গেছে, একেবারে সবাই এখানে চলে এসেছে, সবাই একে একে বসবে। ওইদিকে সৌমিক শ্রীকান্ত, ফার্স্টে খিচুড়ি, তারপর ভাজা, ভাজার মধ্যে আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, উচ্ছে ভাজা, কুমড়ো কুমড়ো ভাজা, উচ্ছে ভাজা, বড়ি ভাজা, বড়ি ভাজা। এই যে শিবাঙ্গীর মা, একদম একদম আমাকে বলার দরকার নেই, ভালো করেই খাবো। আচ্ছা দেখ, সব থেকে বড় ব্যাপার, মায়ের ভোগের রিভিউ হয় না কোনো, মায়ের ভোগ সব জায়গাতেই এক, আর মায়ের ভোগ ভালোই হয়, ব্যাস। সুতরাং এটার কোনো রিভিউ নেই, কিন্তু তাও বলছি খিচুড়িটা দুর্দান্ত হয়েছে। আচ্ছা ওনার রান্না না সব? Yes, সব সব ওনার রান্না, মানে কি বলবো, অসাধারণ, অসাধারণ বললেও কম হবে। মানে মুখে দিচ্ছি না, ওই একটা ফিলিং আসে না, মায়ের ভোগ ভালো হয়, একটা অমৃত সমান একটা ফিলিং আসছে। আপনি দাঁড়িয়ে আছেন এইভাবে হাতে নিয়ে, মানে ও এরকমই। চল যা ঠাকুরের প্রসাদ খা। খা। গন্ধেই বাজিমাত। মানে খিচুড়িটা এত ভালো হয়েছে যে খিচুড়ির সঙ্গে যদি কোনো জিনিস নাও থাকে, শুধু শুধুও খেয়ে নেওয়া যায়। ফুলকপির তরকারি এটা মানে একটার পর একটা এসে যাচ্ছে, সিরিয়াসলি বলছি। দাদু এত রাতে রান্না করে না, বলার মতো না। মানে আমি এসে ঘুরে এসে দেখলাম ও খিচুড়িটা, কিন্তু তার টেস্টের কোনো এফেক্ট নেই। থ্যাংক ইউ। আর লাগবে না, আর লাগবে না, ঠিক আছে, এটাতেই আমার হয়ে যাবে। পোলাওটা তো অতুলনীয়, অতুলনীয়, মানে পোলাওটা পুরো ঘিতে আর কাজু কিশমিশে ভর্তি, পুরো অতুলনীয়। আর মিষ্টি মিষ্টি, পোলাওটা মিষ্টি মিষ্টি, এটা ঝাল ঝাল, দুটো মিক্স। শ্রীকান্তর জন্য মাছের মুড়ো, ব্যাস আর না। লাগবে না, আর লাগবে না, আর আমাদের লাগবে না, ওরও নষ্ট করবে লাস্টে। আমি নষ্ট করতে চাই না না না, পারবো না, একদম অনেক অনেক 3 রকম খেয়ে ফেলেছি। আর দিয়ে ছেড়ে আপে এটা না নাকি? হ্যাঁ, হ্যাঁ ভাবে সর্ষে বাটা দিয়ে। ও মাখিয়ে নেওয়া হয় না একসাথে, দিয়ে কড়াতে বসিয়ে দেওয়া হয়। না না, মাখাতে হয় যেভাবে আর মাছ করে বাড়িতে, হ্যাঁ, মাছ সেইভাবে। মাছ একটা অসাধারণ একটা ভোগ খেলাম, মানে কি বলবো। গতকাল আমাদের ভোগ খাওয়ার সৌভাগ্য হয়েছিল মুদিয়ালি চায়ের হিন্দুস্তান পার্ক, আর আজকেই ব্যানার্জি বাড়িতে এসে ভোগ খেলাম। আমার খিচুড়িটা যিনি বানিয়েছেন এত অসাধারণ লেগেছে, এবং ওই খিচুড়ির সাথে কোনো কিছু যদি সাইডে নাও থাকে, ওই খিচুড়ি খেয়ে নেওয়া যায়। অতুলনীয় রান্না, এবং সবথেকে ইউনিক ব্যাপার হচ্ছে মাছ, মানে আমিষ ভোগ, যেটা উনি বললেন ভেতরে। এবং আপনাদেরকে অনেক ধন্যবাদ, অনেক থ্যাঙ্কস। আমি কোনো ফর্মালিটি করছি না, আমি আগেও একবার এসেছি, পুরো সিনেমা সেটের মতো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, আমি কথা বলছি, কেউ নড়ছে না ইভেন ওখানে।
খুব ভালো একটা সময় কাটালাম। নবমী খুবই স্পেশাল, এখন একটু মন খারাপও লাগছে, কালকে দশমী এসে যাবে, পুজো অলমোস্ট শেষ। মন খারাপ লাগছে তো আজকে নাকি? আমরা সবাই কাঁদতে শুরু করবো, একটু পর থেকেই শুরু হবে কান্নাকাটি। নবমী মানে দুর্গাপুজোর ফ্লেভারটা হচ্ছে আসছে আসছে, সেটাই ভালো, মানে আসছে আসছে আয়োজন। আমাদের রাতের আরতির সময় সবাই কাঁদবে, কারণ আজকে এটা মানে মায়ের রোজ রাতের শেষ আরতি হবে আজকে। মানে সকল বাঙালিদের একটা সেন্টিমেন্ট আছে এটার সঙ্গে, আপনারা সকলেই জানেন। না নবমী মানে দশমী আসতে খুব বেশিক্ষণ বাকি নেই, সবাই আমাকে গালাগালি দেবে যে এখনো হয়নি, তার থেকে আগে থেকে শুরু করে দিচ্ছি কেন। ওইটা আকাশ বাতাসের অবস্থা তাই হয়ে যাচ্ছে, ধীরে ধীরে মুখ গোমরা হয়ে যাচ্ছে সবার। এখন বেরোতে হবে, খাবার খুব ভালো হয়েছে, আয়োজন খুব ভালো ছিল, খুব ভালো হয়েছে, শুধু আর মন ভরে গেছে। আবার দুঃখের বিষয় আন্টিকে আবার পেলাম না। আন্টি চলে আসবে একদিন, চাপ নেই। নেক্সট করে আসছে। খিচুড়িটা ফাটাফাটি দারুণ খিচুড়ি, আমি এত ভালো খিচুড়ি। আমি দাদু বলতে আসছেন খুব ভালো কথা, আমি এমনিও আসবো, চাপ নেই। ঢুকে যা, বৃষ্টি আসছে, বৃষ্টি আসছে, ঢোক ঢোক, বাই 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 বাই। নিশ্চয়ই নিশ্চয়ই আসবো, নিশ্চয়ই, একদম একদম আসবো। এসে গেছি শিবকৃষ্ণ দাবাড়ির সামনাসামনি। আমরা লাস্ট ইয়ার এসেছিলাম। বাবা এইটা কি মন্দির? একটা মন্দির রাস্তার উপরে, আচ্ছা এখানেই ফ্লাইওভারটা ভেঙেছিল না? এখানটা মাঝখানটা ভেঙে পড়ে। গণেশ টকিজের মোড়ে এখন আছি। আমরা লাস্ট ইয়ার এখানে ফার্স্টে এসেছিলাম মনে হ্যাঁ, হয়। কিন্তু জোড়াসাঁকো শিবকৃষ্ণ দাওয়াবাড়ি অ্যাকচুয়ালি এইটা। এইটা হ্যাঁ, এইটা জোড়াসাঁকো দাওয়াবাড়িটা। আচ্ছা, চল চল। শ্রীকান্ত দা এসো। হ্যাঁ হ্যাঁ, মানে উনি আমাদের বাড়িরই। আগেরবার আমরা দেখে গেছিলাম, বাট তখন তোমার সাথে আলাপ হয়নি। তোমরা দুপুরবেলা একটা টাইমে এসেছিল, আমি পরে ব্লগটা দেখেছি যে কি তুমি এসেছো। তো বারবার বলেছিল, বললে আমি খুব লেটে জানিয়েছি তোমাদের, এবার টাইম এলাম না, ঠিক আছে আসবো, যখন বলেছিলাম অবশ্যই আসবো। লেটস গো। তোমার আমি বড় ফ্যান। ডিউ টু লকডাউন এন্ড অল, হ্যাঁ, তখন তোমরা একদম দুপুরে ফাঁকা ছিল, হ্যাঁ আমরা কাউকে সেরকম আড়ম্বর নিয়ে লাস্ট ইয়ার হয়নি। হয় মানে just বাড়ির পুজোর হ্যাঁ, জন্য। বাট এই বছর কিন্তু বাইরের প্রচুর লোকজন এখানে এসছেন, এবং সামনে থেকে যা দেখছি এবং শুনছি, যেসব গয়না মার সঙ্গে এখানে আছে সেগুলো আসে হচ্ছে জার্মানি থেকে। ইভেন মার যে শাড়িটা সেটা সোনার সুতো দিয়ে, এবং শিবকৃষ্ণ দাবাড়ি বিখ্যাত, সকলেই আপনারা চেনেন জানেন। ওই যে বাইরে যে ছিল সে একজন ওয়ান অফ আমরা একটা ছবি টবি তুলি। হ্যাঁ হ্যাঁ। এবার যতটা আমরা ব্যবহার করি ততটা রেগুলার পোছাপুছি করা হচ্ছে, তার বাইরে লোক রাখলে তো তারা খুব ভাগ চাইছে, ফলাচ্ছে, বলে এত বড় বাড়ি কাজ করতে পারবে না। কোথায় হয় বাসাটা? প্রসন্ন কুমার ঠাকুর মানে আমাদের এদিকে একমাত্র যেটা মানে যে মানে কী বলবো, চক্র রেলে ফুট ব্রিজ আছে, জীবনে কোনোদিনও ব্যবহার হয়নি, সেই ফুট ব্রিজটাই হয়। এই বছরটা 183 হচ্ছে, মানে 1840-তে স্টার্ট হয়েছিল, 1840-তে এখান থেকে শুরু হয়। আমাদের আগে বর্ধমান সাতগাছিয়ায় থাকতো, এবার আমাদের মেন বিজনেস ছিল কলিয়ারি, মানে কয়লা খনি, সোরা গন্ধকের খনি ছিল, যেটা কী বলবো আপনি ইংলিশে মাইন্সেরই বিজনেস ছিল, সেখান থেকে জিনিস তুলে বিক্রি করা হতো। এবার বর্ধমান যখন আস্তে আস্তে ক্ষয়িষ্ণু হতে আরম্ভ করলো, কলকাতা, শিবপুর, বড়নগর এরা তখন আস্তে আস্তে রাইজ করছে, কিন্তু তখন পুরোনো জায়গা চাই গঙ্গার ধারে, কেন তখনকার দিনে বড় মাল নিয়ে আসা বলতে একমাত্র নদী, গঙ্গার কাছে পিঠে কোনো জায়গা চাই যেখানে সব স্টোর করা যাবে, রাখা যাবে, ওই জন্য গঙ্গার কাছে একটু দূরে গঙ্গা থেকে। কারণ আমরা যখন জানতাম বাড়ি হয়েছে তখন চিতপুরে বাড়ি গঙ্গা ছিল, চিতপুর কিন্তু আমাদের আগে যেটা আপনি কী বলবো রিভার ব্যাঙ্ক রোড যেটা দেখছেন সেটা কি চিতপুর ছিল, চিতপুরের পরেই গঙ্গা ছিল। আমাদের এখানে যদি হতে চান দেখবেন একটা ফুটে কালীতলা আছে, 1110 সালে তৈরি,
সেটা আপনার ওখানেই ছিল আর কি, গঙ্গার পাড়ের মন্দির ওটা। গঙ্গার ধারে যেমন কালী মন্দির থাকে, ওরা গঙ্গার ধারের মন্দির। বাড়ি বাড়ি করে আস্তে আস্তে বিজনেস এখানে যখন হতে আরম্ভ করে, ধীরে 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 যাতায়াত আস্তে আস্তে কমতে আরম্ভ করে, যেখানে ব্যবসা বাণিজ্য হচ্ছে, যখন সংসার হতে আরম্ভ করে, যখন গোকুলচন্দ্রদার ছেলে আর কি শিবপ্রসাদ যখন হয়ে গেল, তখন উনি এখানেই পুজোটাকে শিফট করলেন। শিফট করে এখানেই আরম্ভ হয়েছে, সেই থেকেই চলছে। কী বলবো, লিখিত যেটা আছে, একটা হচ্ছে হুতুম ম্যাচার নকশায় লেখা আছে, মা এসে আমাদের বাড়িতে গয়না পরতে, মহাবাইচরণ মিত্রের বাড়িতে খেতে যেতে, আর শোভাবাজার রাজবাড়িতে নাচ দেখতে বলা ভুল হবে, এন্টারটেন্ড হতে যেতে, নাচ গান সব রকম হতো। আমাদের এখানে যেহেতু সাজতে আসেন বলা, তার কারণ ছিল এখন যেটা দেখেন দেখবেন সিলভার বা গোল্ডেন সাজ হয়, আগেকার দিনে খালি সাদা সোলার সাজ হতো। এই সিলভার আর গোল্ডেনটা একটা মেটালিক জিনিসের ওপর হতো, যে ফয়েল বা রান্তা ওষুধে তৈরি হয়, এরম জিনিস দিয়ে পুরো সাজটা তৈরি করানো হতো। সেটা শ্রীকৃষ্ণদাস জার্মান থেকে তৈরি করেই আনাতে, এবার সেটাই প্রতি বছর আনা হতো, সেটাই ব্যবহার করা হতো, আবার রেখে দেওয়া হতো। যে পোর্শনটা ডিফেক্ট হতো সেটাকে আবার অর্ডার দিয়ে আসতো। যখন অর্ডারে আসতো তখন বাই পোস্ট আসতো, মানে ডাক, পোস্ট বিভাগ, ডাক বিভাগ, সেই জন্য ডাকের সাজ বলা হয়। নট ঢাক নয়, ঢাকের সাজ হলো সাদা সোলারটা, যেহেতু ঢাকা থেকে সোলা আসতো, সাপ্লাইয়ের ঢাকা ছিল তখন সব, যখন অল ইন্ডিয়া একসঙ্গে ছিল, ঢাকার যেহেতু সুন্দরবন কাছে, ঢাকা থেকে সোলাটা আসতো, সোলার সাজে হতো সাদা, সেটা ঢাকের সাজ, ডট হয় ঢাক। আর এটা বাই পোস্ট আসতো বলে ডাকের সাজ, পোস্ট বিভাগের ডাক বিভাগ। কোনোদিনও আপনারা হাতে কোনোদিনও ধরুন মায়ের মুকুট যেমন দেখছেন, এত বড় মুকুটটা যদি দেখছেন, আপনি কোনোদিন যদি হাতে নিয়ে দেখেন বা কুমোরটুলিতে এখনো পাওয়া যায়, কোনোদিনও বলবেন তারের কাজের মুকুট দিতে, মুকুটটা হাতে নেবেন, আপনি এরকম টিপে দেবেন, পুরো ফ্ল্যাট হয়ে যাবে, তাকে পুরো রুটির মতো রোল করে ফেলতে পারবেন। নিয়ে চলে গেলে এইটুকু একটা ফোল্ডারে আপনি চলে গেল, আবার ওটাকে লম্বা করে খুলুন, থাকে তুলুন, অত বড় গর্জা জিনিসটা দাঁড়িয়ে যায়। মানে এই জিনিসগুলো তৈরি হতো। ধরুন আমরা লাস্ট 1942-তে পুরো সাজ ইম্পোর্ট করেছিলাম, এরপর আর ইম্পোর্ট করা হয়নি। সাজগুলো আস্তে আস্তে নষ্ট হতে হতে কৃষ্ণনগরে কিছু লোককে দিয়ে এখন এই সাজগুলো তৈরি হচ্ছে। কিছু পোর্শন যেটা এখনো চালে দেখুন পুরো গোল্ডেন লাগানো আছে, এই জিনিসটা এখনও 1942-তে লাস্ট ইম্পোর্ট করা হয়েছে। এই মেটালটা এখনও রয়েছে, মেটালটা কিন্তু সোনা নয়, ঠিক আছে। এবার এটাকে আমরা খালি শুধু জলে ধুই, এখনও অবধি যা গ্লেজ দেখছেন ওই লাস্ট আনা। এবার আমরা পরে অনেকে জার্মান থেকে অনেক ট্যুর এসেছিলো, তারা বলেছে এইসব জিনিসগুলো তখনকার দিনে জার্মানে, আগেকার দিনে দেখাতো না সোনার সিংহাসন, ঘর পুরো সোনা দিয়ে তৈরি, সোনার হতো না, এই মেটেরিয়াল দিয়ে তৈরি করা হতো। পুরনো জমিদার বাড়ি বা রাজার বাড়ি, সেটাই শিবপ্রসাদ করে গেছিলেন। পরবর্তীকালে ইন জেনারেশন বাই জেনারেশন এসে গেছে। এবার 1942-এর পর থেকে যুদ্ধের কারণে বন্ধ হয়ে গেছিল, সেই বন্ধ হয়ে গেছে, তারপর পুরো লিঙ্কটাই হারিয়ে গেছে। প্রত্যেকে আসতো, মানে জার্মান থেকে আসতো কেন? ওই মেটেরিয়ালটা কি শুধু ওখানেই তখন ফেমাস ছিল? নিশ্চয়ই ওখান থেকে তৈরি করিয়েছিল। যেমন এটাও আমাকে অনেকে প্রশ্ন করেছে, আমারও নিজের প্রশ্ন, যে তখনকার দিনে না ইন্টারনেট ছিল, না ছবি ছিল, জার্মানে গিয়ে মায়ের সাজ মাপ দিয়ে তাদের বুঝিয়ে তৈরি করিয়ে কী করে আনাবে। পরবর্তীকালেও কয়েকটা জায়গায় দেখা যাচ্ছে যে জার্মান থেকে আনিয়েছে, শুধু আনালে কি হচ্ছে, প্লেন গোল্ড লাগছে, কিছু নেই, তাকে আবার ব্যাক করিয়েছেন প্যারিসে, সেখানে গিয়ে মিনের কাজ যেরকম হয়, মাইকা মানে অভ্র দিয়ে তার উপর কাজ করিয়েছে, দিয়ে তাকেও নিয়ে আসা হয়েছে। তাকে পড়ালে তখন মনে হতো যেন পাথর বসানো আছে, চিকচিক চিকচিক করতো মাইকা, অভ্র যেমন চিকচিক করে, অভ্র দেওয়া, এবার অভ্র দিয়ে সেটিং করে লাল নীল করে বসানো, তাতে দূর থেকে দেখে মনে হতো হিরে চুনি পান্না বসানো আছে, গয়নার মানে কালারিং চেঞ্জ হলো আর কি। এবার সেটা হয়তো উনি কোনোভাবে জানতেন, কীভাবে উনি জানতেন ব্যাপারটা, সেটা আমার কাছে মানে সেটা আমরা কোথাও লিঙ্ক পাইনি, যে কীভাবে উনি এতটা ব্যাপারটা জানলেন যে ওখান থেকে এটা তৈরি করে আনা যেতে পারে, বা এই আইডিয়াগুলো এলো কীভাবে। আমার নাম প্রিয়ব্রত দাঁ, শিবকৃষ্ণ দাঁ থেকে আমি 6 নম্বর প্রজন্ম। হ্যাঁ, ওটা হচ্ছে নরসিংহচন্দ্র দাঁ বাড়ি, ওরা বন্ধুগোলা দাঁ বাড়ি বলেই বিখ্যাত হয়, কেন ওদের গান অ্যান্ড ফ্যাক্টরি, গান অ্যান্ড রেমুনেশনে পুরো এই ছিল ওরা, মানে ইংরেজ আমলে না, এখন তো স্প্ল্যানেডে মোড়ে আছে, প্লাস আমাদের ডালাউসির মোড়েও আছে, কিন্তু ওদের মেন যেটা কাশীপুর গানসেল ফ্যাক্টরি বা ইছাপুর গানসেল ফ্যাক্টরি, পুরো ওদের হাত দিয়ে তৈরি। একমাত্র ইন্ডিয়ান বলবো কেন, বাঙালি বলবো, যারা ব্রিটিশ আমলে গান রেগুলেশন তৈরি করা পুরো অর্ডারটা পেয়েছে, ওদের ফুল তৈরি হয়ে ইংরেজ সরকারের হাতে যেত। এবং 1960-62-তে যেমন সরকারের নিয়ম অনুযায়ী, না আমাদের সঙ্গে কোনো লিঙ্কই নেই, আমরা বর্ধমান সাতগাছিয়ার লোক, ওরা বাঁকুড়া কোতলপুরের লোক,
আমরা বরগরিশি গোত্র, ওরা কৌশিকী গোত্র। হ্যাঁ, দুটো বাড়ি সামনাসামনি হয়ে গেছে কোনো কারণে। আপনি কি বলছিলেন 1962-তে তারপর কি হলো? 1962-তে কিছু কিছু যেমন আমাদের কলিয়ারি, ওদের ধরুন গার্লসেল ফ্যাক্টরি, এগুলো তো আমরা প্রাইভেট প্রপার্টিতে রাখা যায় না, সরকার তখন ওগুলো তো আমাদের নিয়ে নেওয়া হয়েছে। সেইগুলো যখন হ্যান্ড ওভার হয়ে গেল ততদিন অবধি ওদের কাছে এগুলো ছিল। ওদের এখনও অবধি সেই লাইসেন্সটা আছে, যার জন্য ওরা এখনও সন্ধি পুজোর সময় বা ঠাকুর বেরোনোর সময় ফায়ারিং করা, কামান, ছোটো একটা সিলভারে কামান আছে, সন্ধি পুজোর সময় কামানটাকে ওরা বাস্ট করায়। মানে কাপড়ের ওপর নাকি আঁকা এই ছবিটা এবং আমাদের গোকুলচন্দ্রদার ছবিটা, দুটো নাকি মানে পেপারের ওপর, ক্যানভাস না, চামড়া না, তখনকার দিনে চামড়া চলতো না, নাকি চামড়ায় নয়, কাপড়ের ওপর, কোনো কাপড়ের ওপর আঁকা। বাড়িতে রুম কতগুলো আছে? 20-22টা মতো। মানে রুম অনুযায়ী বাথরুম খুবই কম, তখনকার দিনে বাথরুম বাড়ির সঙ্গে হতো না, টোটালি আলাদা হতো। কেন? হ্যাঁ, সেই জন্য পরে আর ঢোকানো হয়নি, পরে আস্তে আস্তে জায়গা বুঝে বুঝে কিছু বারান্দা ব্লক করে, ঘর খানিকটা ছোটো করে করে কিছু কিছু অ্যাডজাস্ট করে বাথরুম করা হয়েছে। কিন্তু বাথরুম করলেও তার ড্রেনেজ বার করার জন্য তো ড্রেনটা চাই তলায়, সেই জন্য যতটা কাছে পিঠা সেইগুলোতে আমরা করে করে কিছু কিছু ব্যবহার করে নিয়েছি। যেটা বললো এটা হচ্ছে অপেরা হাউসের স্ট্রাকচার ওপরে, আমরা ওপরটা একটু দেখবো এবং ওপর থেকে নিচের একটা ভিউ নেব, লিটারালি ওয়াকিং থ্রু দ্য লেন্স অফ হিস্ট্রি। সো বেসিক্যালি আমরা এখন শিবকৃষ্ণ দাবাড়ির ওপরের যে জায়গাটা, সেখানে এসে গেছে। একটা লম্বা বারান্দা তো এটা, না? সৌমি আমাদেরকে নানান জায়গা দেখাচ্ছে এবং আজকে আমরা শিবকৃষ্ণ দাবাড়ির ভেতরটাও একটু দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা বৈঠকখানা। এটা হচ্ছে শিবকৃষ্ণ দাবাড়ির বৈঠকখানা। বাবা, আয়নাটা একবার দেখো, মানে আয়না, মানে মানে এগুলো সব ব্রিটিশ আমলকার। লন্ডন মানে সেই আমলের। এই সিঁড়িটা আমাদের ছাদের দিকে চলে যাচ্ছে, মানে বাড়ির আউটার পোর্শন, বাড়ির। এইখানে যে এই ত্রিপলটা, মানে এটা কি এখন নাকি সারা বছর? না না, এটাই পুজোর জন্য, বৃষ্টিটা পড়ে বলে সেই জন্য ওটা প্যান্ডেল। এটা সব অ্যানসেস্ট্রাল, সব অ্যানসেস্টার্স। মানে পিসি মারাদের ছবি আছে, দাদুদের ছবি আছে, এগুলো সব অয়েল পেন্টিং, তাও নষ্ট হয়ে যাচ্ছে। তখনকার দিনে হ্যাঁ, মানে এক একটা ফটো কিন্তু অ্যান্টিক। কথাবার্তা হয়েছিল যে এতটাই মানে ফান্ড পয়সা কড়ির ব্যাপার। পাখাটাও তো অ্যান্টিক মনে হ্যাঁ, হচ্ছে। পাখাটাও ভেতরের গুলো পাখার ভেতরে পাখা, ইভেন এই যে ঝাড়গুলো, না শ্যান্ডেলিয়ার এগুলো। তো আমরা এখন বাড়ির যে অন্দরমহল সেখানে ঢুকছি, ইউজ করতে পারি আপনি। তো আমরা যেখানে এখন ঢুকছি এটা হচ্ছে শিবকৃষ্ণ দাবাড়ির লাইব্রেরি রুম। শ্বেতপাথর। শ্রীকান্তর মনে হচ্ছে এই ঘরটাতে ঢুকে যেন রবীন্দ্রনাথ ঠাকুর বসে আছে। মিলে গেছে, জোড়াসাঁকোই তো। জোড়াসাঁকো, কিন্তু মানে ঘরটা মানে একটা রবীন্দ্রনাথের। এইগুলো খুললে পুরো ঘরটা পুরো গ্রিন, ইয়েলো, রেড, মানে এই গ্লাসগুলো ও রঙিন কাজ, না? রঙিন কাজ, আগেকার দিনে ছিল। থাকা থাকি আমাদের হয়। আমাদের পুজো শুরু হয় বোধন বসে যে মহালয়া থেকে। মহালয়া থেকে শুরু হয়। চোখটা আঁকা হয় হ্যাঁ। সেদিনকে থেকে আসে। এইখানে কথা হতো যে আগেকার এখানে বাইজি নাচ হতো। ওই এখানে বাইজি নাচ হতো। তো যেটা বলা হচ্ছে, মানে সৌমি যেটা বললো সেটা হচ্ছে এই যে জায়গাটা দেখা যাচ্ছে, বলছে সেই আমলে এখানে নাকি বাইজি নাচ হতো। দেওয়া হয় না, খাওয়া দাওয়া আমরা প্রতিদিনের খাওয়া দাওয়াটা এখানটায় হয়। এখানে বাইজি নাচ হতো। আর দূরে যে আপনারা ওই সিংহাসন মতন জায়গাগুলো দেখতে পাচ্ছেন, ওখানে যারা নাচগুলো দেখতেন ওনারা বসতেন। তখনকার হয়তো বিখ্যাত নর্তকী যারা ছিলেন তারা এখানেই আসতো। এটা ছাদ, আমরা মিস করে গেছি। ও, এখান থেকে দালানটা দেখা যায়, এটা ছাদটা। ছাদটা উপরে, মানে এটা এইখান থেকে নিচটা দেখা যাচ্ছে, রাইট। এটা 10টা অবতার দিয়ে এখনো আছে ছাতাটা? হ্যাঁ, ছাতাটা এখনো ইউজ হয়। এটা কলবাবু স্নানের দিনকে একমাত্র বেরোয়।
বাড়ি ফিরতে হবে, অনেক সকালে বেরিয়েছি, এবার একটু বাড়িতে ফিরে বন্ধু বান্ধবরা আসবে, একটু আড্ডা মারবো, সেটা নিয়ে আর কোনো ব্লগ না। কিন্তু আমার নিজের ব্যক্তিগতভাবে শিবকৃষ্ণ দাবাড়িতে আসার খুব ইচ্ছা ছিল এবং এত সুন্দর সুন্দর ব্যাপার শুনলাম, এত সুন্দর সুন্দর জায়গা দেখলাম, সবার খুব ভালো লেগেছে। গায়ে কাটা দিয়ে উঠবে এরকম গায়ে কাটা দিয়ে উঠবে, সত্যি কথা। মানে সেই সময়কার আমলে কি হতো না হতো, বাড়িটাও ঘুরিয়ে আমাদেরকে ভালোভাবে দেখানো হলো। আর খুব ইচ্ছা ছিল ব্যক্তিগতভাবে, প্রচুর বাংলা সিনেমাতে শিবকৃষ্ণ দাবাড়ির রেফারেন্স শুনেছি, জায়গাটা দেখেছি, নিজে আসিনি, এই ফার্স্টবার এলাম, আপনাদেরকেও দেখালাম, আশা করি আপনাদেরও ভালো লেগেছে। আর সৌমির জন্য এক লাইক তো বানতেই হ্যাঁ, ডেফিনেটলি। তো যদি ভিডিওটা ভাল লাগে অতি অবশ্যই চ্যানেলটাকে অতি অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর জাস্ট একটা দিন বাকি, ফাটিয়ে মাস্তি করে নিন, খুব মজা করুন। যাই হোক, এখানে আজকে মতো ভিডিওটা শেষ করলাম। গুড নাইট, টেক কেয়ার, বাই। বাই।